সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। ১৯৭০ সালে জেলা জজ আদালতে আইন পেশায় যুক্ত হন খায়রুল হক। পরে হাইকোর্টে আইনজীবী হিসেবে নিবন্ধিত হন ১৯৭৬ সালে। দীর্ঘ ২৫ বছর হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ওকালতির পর ১৯৯৮ সালে হাইকোর্টে বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১০ সালে আপিল বিভাগের বিচারক হন এবিএম খায়রুল হক। ২০১১ সাল পর্যন্ত দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলা ভাষায় রায় লেখার প্রচলন শুরু করেন। আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধ ৮ জনের জীবন সংকটে, তারা আইসিইউতে চিকিৎসাধীন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এছাড়া আরও ১৩ জন গুরুতর দগ্ধ রয়েছেন। বাকি ২৩ জন গুরুতর নন। তাদের চিকিৎসায় বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩২। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধ ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ওই ঘটনায় গুরুতর আহতদেরই এই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার দুপুর পর্যন্ত আইসিইউতে ৮ জনকে চিকিৎসা দেওয়ার কথা জানান ইনস্টিটিউটের পরিচালক। তবে এদের জীবন সংকটে। আরও ১৩ জন আছেন যাদের শরীরের ৪০ থেকে ৫০% পুড়ে গেছে। এছাড়া ২৩ জনের অবস্থা কিছুটা উন্নতির দিকে। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের সেবা কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি পরামর্শ দিচ্ছেন। পরিচালক জানান, বিদেশি ডাক্তাররা প্রয়োজনে সরাসরি চিকিৎসা কার্যক্রমেও অংশ নিতে পারেন। এছাড়া সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বিভিন্ন দেশ। অনেক জায়গা থেকে, ইন্ডিয়ান, আমেরিকা, চায়না, বিভিন্ন জায়গা থেকে আমাদের বাংলাদেশেরই অনেক বিশেষজ্ঞ আছে। তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চাচ্ছেন এবং যে কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যে কোনো সহায়তাকে আমরা একটা গুড জেস্টার হিসেবে ধরি এবং আমরা সবাইকেই সম্মান করি। সোমবার স্কুল ছুটির কিছুক্ষণ আগে মাইলস্টোনের ক্যাম্পাসে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ যুদ্ধবিমান। এতে আহতদের বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ এবং উত্তরার কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, যে সমস্ত রোগীর জীবন সংকটে রয়েছে তাদের ব্যাপারে চিকিৎসকরা কি বলছেন? আর সিঙ্গাপুর থেকে তো বিশেষজ্ঞ চিকিৎসক দল এসছে, গতকাল তারা বৈঠকও করেছে। তারা কি কাজ শুরু করেছে কিনা, ভারত থেকেও এসছে, তাদের ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, চিকিৎসকরা যেটা আসলে বলছেন যে এখানে যে ৪৪ জন ভর্তি আছেন তার মধ্যে ৮ জনের অবস্থা খুবই সংকটাপন্ন এবং যারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে এই মুহূর্তে যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, দেশ বিদেশের চিকিৎসক যারা আছেন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এবং যারা খুব খারাপভাবে দগ্ধ হয়েছেন, সংকটাপন্ন আছেন, তাদের জীবন বাঁচানোর জন্য চিকিৎসক যারা আছেন তারা চেষ্টা করে যাচ্ছেন। সকাল থেকে আমরা বার্ন ইনস্টিটিউটের সামনেই আছি, অবস্থান করছি। তবে এখন পর্যন্ত আসলে সকাল থেকে আমরা চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য এখন পর্যন্ত দেয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে আমরা কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলতে পেরেছি। তারা যেটি আসলে বলছেন যে যাদের অবস্থা গতকালকে যেমন ছিল আজকেও তেমনই রয়েছে। এরই মধ্যে আপনি জানেন যে সিঙ্গাপুর থেকে চিকিৎসকরা এসছেন। গতকালকে থেকে আমরা ভারত থেকে চিকিৎসক এবং নার্স এখানে আসার যে তথ্য পেয়েছি। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু জানানো হয়নি যে ভারত থেকে যারা এসেছেন তারা হাসপাতালে এসে তাদের কাজ শুরু করেছেন কিনা বা তারা চিকিৎসা দেওয়া শুরু করেছেন কিনা। তবে চিকিৎসকরা যেটি আসলে বলছেন যে তারা কিন্তু আসলে শুরু থেকেই দেশ বিদেশের যেসব চিকিৎসকরা আছেন তাদের পরামর্শ নিয়ে এখানে চিকিৎসা তারা দিয়ে যাচ্ছেন।
একটি বিষয় আমরা আসলে সকাল থেকে যেটি লক্ষ্য করতে পারছি, আপনি জানেন যে প্রথম যেদিন বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে সোমবার, সেই দিন আমরা দেখেছি যে উৎসুক জনতা এবং এই বার্ন ইউনিটের ভেতরেও উৎসুক জনতা ছিল এবং বাইরের প্রচুর মানুষ ছিলেন, এবং বার্ন ইউনিট যেহেতু আসলে খুবই সেন্সিটিভ একটি বিষয়, সেক্ষেত্রে আজকে সকাল থেকে আমরা যেটা আসলে লক্ষ্য করতে পারছি যে একদম সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের কড়া নিরাপত্তা ব্যবস্থা, এবং কাউকেই ভেতরে শুধুমাত্র রোগী ছাড়া এবং রোগীর স্বজন ছাড়া কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি গণমাধ্যম কর্মী যারা আছেন তারাও বাইরে থেকেই সংবাদ সংগ্রহ করছেন। তারা বলছেন যে যেহেতু আসলে ভেতরে সংক্রমণের একটা বিষয় থাকে, বাইরে জীবাণুর একটি বিষয় থাকে, এ কারণে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কড়া নিরাপত্তার বাইরে আমরা দেখতে পাচ্ছি। চিকিৎসকরা যেটি আসলে করছেন, তাদের যে চিকিৎসাগুলো আছে বা দগ্ধ রোগীদের যে চিকিৎসা, সেই চিকিৎসাগুলো তারা দিয়ে যাচ্ছেন। আমরা কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলেছিলাম যে উন্নত চিকিৎসার জন্য কাউকে আসলে বাইরে পাঠানোর কোনো প্রক্রিয়া শুরু করা হচ্ছে কিনা বা বাইরে পাঠানো হবে কিনা। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে ভেতরে থেকে চিকিৎসকরা আমাদেরকে যেটি জানাচ্ছে যে এই ব্যাপারে এখন পর্যন্ত আসলে কোনো সিদ্ধান্ত হয়নি। তার কারণে অনেকের অবস্থা এখানে সংকটাপন্ন আছেন, এবং যাদের অবস্থা ভালো তাদেরকে চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থতার দিকে নিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। তবে পরবর্তীতে কাউকে বাইরে পাঠানো হবে কিনা সে ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্তটি জানানো হবে। তো আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে এটি ছিল এখনকার সবশেষ। বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যুতে শোকে স্তব্ধ তার পরিবার। ছেলের স্মৃতিচিহ্ন ছুঁয়ে কাঁদছেন বাবা মা সহ পরিবারের সদস্যরা। তৌকিরকে শহীদ ঘোষণা এবং বিমান বাহিনীর কোনো স্থাপনা তার নামে নামকরণের দাবি পরিবারের। সন্তানের সমাধির পাশে বসে ডুকরে কাঁদছেন বাবা তহুরুল ইসলাম। প্রথমবার তৌকিরের একা যুদ্ধবিমান চালানোর খবরে উচ্ছ্বসিত ছিল পুরো পরিবার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় সে আনন্দ পরিণত হয়েছে চরম বিষাদে। প্রতিবেশীরা জানান, তৌকির ছিলেন মিশুক, ভদ্র ও মেধাবী। তার এই অকাল মৃত্যু মেনে নেয়ার মতো নয়। দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের। কেন পাইলট এই দেশে করতে পারি না? আমাদের সন্তান হারার বেদনা একটা মা ছাড়া কেউ বুঝবে? মা বাবা সে সারা জীবন সন্তানের জন্য কাজ করে, বাড়িতে একটা বয়স্ক লোক যেত, তাড়াতাড়ি উঠে বসতে দিত, মানে খুবই অমায়িক। এই বছরই তৌকিরের পদোন্নতি হওয়ার কথা ছিল। এ নিয়ে বাবা মায়ের সাথে আলোচনাও হয়েছিল। তবে সফলতা আসার আগেই চিরবিদায় নিলেন তৌকির। তাকে স্মরণীয় করে রাখতে বিমান বাহিনীর সহযোগিতা চান তৌকিরের বাবা। বিমান বাহিনী বাংলাদেশের তরফ থেকে শহীদ খেতাব দিয়ে তার নামে যে কোনো একটা গেট বা কোনো বেজ এরকম তার স্মৃতি হিসাবে লেখনীতে থাক ইতিহাসের পাতায়, বিমান বাহিনীর পাতায়। ছেলেসহ উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত সবার জন্যই দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তৌকিরের পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গভীর রাতে হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার দিবাগত রাত 2:52 গুলশানের বাসায় পৌঁছান। এর আগে রাত 1:15টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে এফআর কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা করানোর জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এফআর কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর 25 জানুয়ারি তাকে ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 4 মাস পর গত 6 মে লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। দেশের সাম্প্রতিক সংকটময় পরিস্থিতি নিয়ে 12টি রাজনৈতিক দল ও জোট নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে নেতারা অভিযোগ করেন, বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে সরকার। বলেন, এমন আচরণ সরকার ও আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। আইনশৃঙ্খলার উন্নতিতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার কথাও বলেন নেতারা। দেশের চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে 12টি রাজনৈতিক দল ও জোটের নেতারা।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে অংশ নেয় গণসংহতি আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, 12 দলীয় জোট, বাসদ, সিপিবি সহ আরও কয়েকটি দল। বৈঠক শেষে নেতারা জানান, দেশের সার্বিক পরিস্থিতির উন্নতিতে সরকারকে আরও উদ্যোগী ভূমিকা রাখতে হবে। সর্বদলীয়ভাবে বৈঠক করে আপনি রাজনৈতিক সিদ্ধান্ত নেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল সে সমস্ত রাজনৈতিক দলের সাথে আপনি মাঝে মাঝে বসেন, সময় সময় বসেন, মত বিনিময় করেন। দেশের মধ্যে অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তি আছে, তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। যদি আপনি আমাদের সংস্কারও ভালো মতো করতে না পারেন, যদি নির্বাচনও আপনাকে দিয়ে একটা ভালো নির্বাচন না হয়, তাহলে অনুরোধ করব আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন। জনগণ এবং রাজনৈতিক দলের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে 5 আগস্টের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান নেতারা। বলেন, বিশেষ কোনো দলের প্রতি পক্ষপাত সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট করবে। নির্বাচনের পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব ন্যায্য আচরণ করতে হবে এবং সেই ন্যায্য আচরণের মধ্য দিয়ে সরকার যাতে কোনো পক্ষ নয় এইটা দৃশ্যমান হয়, সেই জায়গাটা পরিষ্কার করা দরকার। সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে, যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। শুধু সংকটে নয়, প্রতি মাসেই সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। মাসে যেন সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়ালগের মধ্যে দিয়ে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যখনই সংকট তখনই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এ পর্যন্ত অন্তত 3টি বড় সংকটে ডক্টর ইউনূসের সঙ্গে এক কাতারে দাঁড়িয়েছেন স্বৈরাচার বিরোধীরা। তাদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ থাকলেও জাতীয় ঐক্যে এখনও ফাটল ধরেনি। অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষার দেশ করতে শুধু এখনই নয়, ভবিষ্যতেও জাতীয় ঐক্য ধরে রাখার তাগিদ রাজনৈতিক বিশ্লেষকদের। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার আগেই জাতীয় ঐক্যের ডাক দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই। এরপর থেকে গত 1 বছর ধরে মতের অমিল, রাজনৈতিক বাকযুদ্ধ, পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি, একে অন্যকে কটাক্ষ, সরকারকে হুমকি ধমকি কোনো কিছুই বাদ যায়নি। তারপরও এ পর্যন্ত সংকট হয়নি জাতীয় ঐক্যে। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার, আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলা ও দিল্লি থেকে শেখ হাসিনার উস্কানি, সব মিলে যখন টালমাটাল অবস্থা, ঠিক তখনই আরও একবার জাতীয় ঐক্যের আহ্বান। ভেদাভেদ ভুলে গত 4 ডিসেম্বর এক কাতারে সব দলমত। বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ, নির্বাচন ও করিডোর নিয়ে গত মে মাসে আবারও সংকট। 24 মে ফের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সারিতে ঐক্যবদ্ধ সবাই। সবশেষ গোপালগঞ্জের সংঘর্ষ, সচিবালয় হামলা ও মাইলস্টোন ট্র্যাজেডি ঘিরে নতুন সংকট। 22 জুলাই আবারও যমুনায় ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যের ডাক। পতিত ফ্যাসিবাদের অপতৎপরতা মোকাবিলায় এমন রাজনৈতিক ঐক্য দৃষ্টান্তমূলক বলছেন বিশ্লেষকরা। যারা যারা রক্তাক্ত বিপ্লবের পক্ষে ছিল তাদের সকলেরই সম্পূর্ণ সমর্থন নিয়ে গঠিত হয়েছে। তো এখানে সরকার গঠনের মধ্যে একটা ঐক্য আছে, যার ফলে আপনি বারবারই সকলকে সরকারের পাশে থাকতে দেখেছেন। কিছু কিছু বিষয় আছে যেগুলো সরকারের ব্যর্থতাও আছে, কিছু কিছু সরকারের সমস্যাও আছে। সেই সমস্যাগুলো কি? সরকার ক্ষমতা কাঠামোতে কর্তৃত্ববাদীদেরকে সরায় নাই। পতিত স্বৈরাচার বড় ধরনের বিশৃঙ্খলা ঘটিয়ে সুযোগ তৈরির চেষ্টা করছে, তাই ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যের বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। যে ষড়যন্ত্র হচ্ছে ফ্যাসিবাদীদের পক্ষ থেকে, সেটি রুখতে হলে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। এবং সেক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য যে এর আগে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম কোনো ঐক্য দেখিনি, বা সরকারের তরফ থেকেও কখনো রাজনৈতিক দলকে এভাবে ডাকা হয়নি জাতির ক্রান্তি লগ্নে, যেটি পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু আমরা দেখি। এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন সংযোজন। গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা পূরণে সরকার পরিবর্তন হলেও ধরে রাখতে হবে জাতীয় ঐক্য বলছেন বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছরের প্রথম দিকে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনের দেরি হলে জটিলতা তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
বুধবার বিকেলে সিলেটের বিয়ানীবাজারে দলটির জনশক্তি ও সুধী সমাবেশে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত হতে হবে নির্বাচন। অতীতের মতো নির্বাচন মেনে নেওয়া হবে না। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির সমালোচনা করে জামায়াতের আমির আরও বলেন, চারিত্রিক সম্পদের অভাবে দেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হয়নি। এ কারণেই প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি দেশ। এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে। নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে, এগুলো আমাদের আছে। স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগকে ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বেতন ভাতা ফেরত দিয়ে দ্রুত তাকে পদত্যাগের দাবি জানান তিনি। চাঁদপুরে জুলাই পদযাত্রা কর্মসূচি উপলক্ষে পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। পদযাত্রার 23তম দিনে বুধবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এনসিপির নেতারা। সেই সাথে তাদের খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি। এই গণহত্যার তাদের দৃশ্যমান বিচার, রায় এবং কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিচার বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছে, আসিফ নজরুল স্যার থেকে শুরু করে আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে, তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। পরে সার্কিট হাউস থেকে বাস স্ট্যান্ড অভিমুখে পদযাত্রা করে এনসিপি। সেখানে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দেন, দেশে সন্ত্রাস চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না। চাঁদপুরের মধ্যে কোনো আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দিব না। চাঁদপুরের মধ্যে আমরা কোনো বালু দখলদারিত্বদেরকে প্রশ্রয় দিব না। পরে রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে শোক র্যালি বের করা হয়। শেখ হাসিনার আমলে বিমান খাতে অনিয়ম দুর্নীতি তদন্তের জোর দাবি জানান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সেই সাথে স্বাস্থ্য উপদেষ্টাকে ব্যর্থতার দায়ে সরে যেতে বলেন। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো প্রয়োজন নাই। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছে খুব কাছের মানুষ। চাঁদপুরের পর এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি কুমিল্লায়। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।